মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা। জানাবো প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা, এটা বাংলাদেশে আর চলবে না বললেন জুনায়েদ সাকি। আরো জানাবো বিএনপি জামায়াত সম্পর্কের গুমোট ভাব কি কাটছে, এবং সর্বশেষ জানাবো ককটেল আতঙ্ক, এনসিপির কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন বেড়েছে গোয়েন্দা তৎপরতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা। রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত রোগীদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত ৯টা ১০ হাসপাতালে যান তিনি। হাসপাতালে পৌঁছে প্রধান উপদেষ্টা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনের কাছ থেকে সেদিনের ঘটনার বর্ণনা শুনেন এবং আহত রোগীদের বর্তমান অবস্থা জানতে চান। অধ্যাপক নাসির জানান, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাল্টি ডিসিপ্লিনারি কনসালটেশন বোর্ডের পরামর্শক্রমে চিকিৎসা প্রদান করা হচ্ছে। রোগীদের আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী মূল্যায়ন করা হয়েছে এবং সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদেরও পরামর্শ গ্রহণ করা হচ্ছে। তিনি জানান, সবার সম্মিলিত মূল্যায়নে বর্তমানে বার্ন ইনস্টিটিউটে 4 জন ক্রিটিক্যাল, 9 জন সিভিয়ার এবং 23 জন ইন্টারমিডিয়েট ক্যাটাগরির রোগী আছেন। এই মূল্যায়ন রোগীর অবস্থা অনুযায়ী সময়ে সময়ে পরিবর্তন হতে পারে। প্রধান উপদেষ্টা চিকিৎসার জন্য কোনো ধরনের যন্ত্রপাতি, সরঞ্জাম, ঔষধ বা অন্য কিছু প্রয়োজনীয়তা আছে কিনা জানতে চান। পরিচালক বলেন, এই মুহূর্তে চিকিৎসাধীন রোগীর জন্য প্রয়োজনীয় সবকিছু সরকারের পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে। এর বাইরে যে 2-1টি সরঞ্জামের প্রয়োজন ছিল সেগুলো সিঙ্গাপুরের চিকিৎসক দলের সাথে করে নিয়ে এসেছে। প্রধান উপদেষ্টা হতাহতের বিস্তারিত জানতে চাইলে বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান ঘটনার বিশদ বর্ণনা দিয়ে বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থলের কাছাকাছি হাসপাতালগুলোতে দগ্ধ রোগীদের নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে হাসপাতালে চিকিৎসকরা অতি দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রায় সবাইকে বার্ন ইনস্টিটিউটে এবং কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে পাঠিয়ে দেন। ঘটনার পরপরই মন্ত্রণালয় থেকে বার্ন ইনস্টিটিউটের পরিচালককে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। চিকিৎসক, নার্স সহ সব সেবাদানকারীরা প্রস্তুত ছিলেন এবং একসাথে জরুরি বিভাগে আগত প্রায় 30 জন দগ্ধ রোগীকে দ্রুত চিকিৎসা সেবা দিতে সক্ষম হয়েছেন। তিনি আরও জানান, প্রায় 10টি হাসপাতালের প্রাথমিক চিকিৎসা নিয়ে পরবর্তীতে অন্য হাসপাতালের রোগীদের দ্রুত স্থানান্তরিত করার কারণে প্রথম দিকে নিহত আহত রোগীর সংখ্যা নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। এছাড়া বেশ কয়েকটি দেহাবশেষ ছিল যেগুলো ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হয়েছে, যার ফলে কিছু সময় লেগেছে। অধ্যাপক সাইদুর রহমান, রোগীদের স্থানান্তরের সময় অভাব প্রকটভাবে বোঝা গেছে। এই দুর্ঘটনার মধ্য দিয়ে দেশের জরুরি স্বাস্থ্যসেবার ক্ষেত্র সীমাবদ্ধতাগুলো দৃশ্যমান হয়েছে। প্রধান উপদেষ্টা অবিলম্বে এ বিষয়ে করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন এবং দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এই ঘটনায় নিহতদের পরিবার, আহতদের মানসিক সুস্থতা নিশ্চিতে ও ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সেলিংয়ের প্রতি জোর দেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে সম্মিলিত উদ্যোগ নিতে নির্দেশ দেন তিনি। এই কার্যক্রম সব নিহতদের পরিবার, আহতদের পরিবার এবং মাইলস্টোন স্কুলের প্রত্যেককে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এর পাশাপাশি দগ্ধ রোগীদের নিকটাত্মীয়দের হাসপাতালে অবস্থানের সময় তাদের প্রতি যত্নশীল হওয়ার বিষয়ে পরিচালককে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, রোগীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে আমরা আন্তরিক ও দৃঢ় প্রতিজ্ঞ। বিভিন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত সকল চিকিৎসক, নার্স সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে বিদেশ থেকে যারা এই বিপদের সময় বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছেন তাদেরও ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা, এটা বাংলাদেশে আর চলবে না বললেন জুনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, একজন প্রধানমন্ত্রী হলে সব ক্ষমতা তার হাতে, এটা আর বাংলাদেশে চলবে না। আমাদের সংসদ হাত তোলা এমপির সংসদ হয়ে যায়, তাই ক্ষমতার ভারসাম্যের জন্য 70 অনুচ্ছেদের শৃঙ্খল বন্ধ করতে হবে। তিনি বলেন, উচ্চকক্ষ, নিম্নকক্ষ নিয়ে পার্লামেন্ট করতে হবে। সাংবিধানিক পদে নিয়োগের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। সরকারি দল, বিরোধী দল সবাইকে নিয়ে সাংবিধানিক পদে নিয়োগ দিতে হবে। জুনায়েদ সাকি বলেন, একজন মানুষ যে ধর্মের বা গোত্রের হোক, ধনী বা গরিব হোক, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার ও মর্যাদা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এখানে রাষ্ট্র আইন দিয়ে কোনোভাবেই নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করতে পারবে না। ক্ষমতার কাজ হবে নাগরিকের
অধিকার রক্ষা করা। তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতা নাগরিকের অধিকার কেড়ে নেয়, আর নাগরিককে কি বানিয়ে রাখতে পারে সেটা তো আপনারা জানেন। এখানে পুরো সমাজের মানুষের চাকরি নাই, চাকরি থাকলেও নিয়োগপত্র নাই, সঙ্গবদ্ধ অধিকার নাই। কলকারখানা ও নানা ধরনের প্রতিষ্ঠানের বাইরে তেমন চাকরি নাই, তাই ফুটপাতে দোকানপাট করে মানুষ জীবিকা নির্বাহ করছে। কে ফুটপাতে বসবে, কে কোথায় দোকানপাট করবে সেটাও আবার ক্ষমতাসীন দল নির্ধারণ করে দেয়, আবার এদের কাছ থেকে টাকা তুলে। বিগত সরকারের সমালোচনা করে সাকিব বলেন, পুলিশকে ব্যবহার করে তারা ক্ষোভের বাহিনীতে পরিণত করলো, পাখির মতো আমাদের সন্তানদের হত্যা করলো, এটা আর হতে দেওয়া হবে না। বিএনপি জামায়াত সম্পর্কের গুমট ভাব কি কাটছে? কয়েক দশকের রাজনৈতিক সহচর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াত ইসলামী এখন এক নতুন বাস্তবতায় উপনীত। একসময় শক্তিশালী 4 দলীয় জোট এবং পরবর্তী সময়ে 20 দলীয় জোটের অংশীদার এই দল দুটি এখন আর একমুখী রাজনৈতিক পথ অনুসরণ করছে না। কিছুদিন ধরে দল দুটির মধ্যে গুমট ভাব বিরাজ করছিল, পরস্পরের প্রতি বিশ্বাসহীনতা, সন্দেহ, কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা। বর্তমানে তাদের সম্পর্ক ভিন্ন রূপ দিয়েছে, যদিও আওয়ামী লীগ প্রশ্নে এখনো তারা একমত। মতবিরোধের শুরু যেভাবে গত বছর রাজপথে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে প্রেক্ষাপটে বিএনপি জামায়াত সম্পর্ক নতুন করে আলোচনায় আসে। মূল দ্বন্দ্বের সূত্রপাত হয় সংস্কার আগে না নির্বাচনে, এই প্রশ্ন ঘিরে। এক্ষেত্রে বিএনপির অবস্থান ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন হোক, বিশেষ করে চলতি বছর ডিসেম্বরের মধ্যেই। তবে জামায়াতের বক্তব্য ছিল সার্বিক সংস্কার ছাড়া নির্বাচন নয়। পরবর্তী সময়ে জামায়াত কিছুটা নমনীয়তা দেখালেও নির্বাচনের সময় নির্ধারণ নিজেদের অবস্থান থেকে খুব বেশি সরে আসেনি বিএনপি। এই নীতিগত ভিন্নমতের বাইরে আরও বেশ কিছু বিষয়ে দুই দলের দূরত্ব বাড়তে থাকে। পাল্টাপাল্টি মন্তব্যে উত্তপ্ত রাজনীতি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজশাহীতে এক কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, জামায়াতের প্রতি উদারতা দেখিয়ে বিএনপি মুনাফেকির পুরস্কার পেয়েছে। এর জবাবে জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন, বিএনপির গাত্রদাহ হচ্ছে জামায়াতের ভারত বিরোধী অবস্থান দেখে। রিজভী ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে জামায়াতের সংশ্লিষ্টতার বিষয়ে ইঙ্গিত করেন। এছাড়া জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের দেশপ্রেমিক শক্তির বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা টেনে আনেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সর্বশেষ জাতীয় সমাবেশে বিএনপি সহ পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থান নেওয়া দলগুলোকে আমন্ত্রণ জানায়নি জামায়াত ইসলামী। জামায়াত আমিরের অসুস্থতা ঘুচিয়েছে দূরত্ব। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। পরে সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জামায়াত আমিরকে দেখতে ওই দিন রাতেই হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ব্যক্তিগতভাবে জামায়াত আমিরের খোঁজ খবর নেন। বিষয়টিকে দুই দলের নেতারা পারস্পরিক শিষ্টাচার ও সৌজন্যতার নিদর্শন হিসেবে বর্ণনা করছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে একসঙ্গে বৈঠক। গত 22 জুলাই বিএনপি, জামায়াত, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফ্যাসিবাদের আর কোনো স্থান নেই। জাতি আজ ঐক্যবদ্ধ। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড এবং নির্বাচন পূর্ব স্থিতিশীলতা নিয়েও কথা বলেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকবে, কথা লড়াই থাকবে, এটাই রাজনীতির সৌন্দর্য। গণতন্ত্র মানেই হচ্ছে শত ফুল ফুটতে দেয়া, তার মধ্যে থেকেই সেরা সুবাস বেরিয়ে আসবে। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জাগো নিউজকে বলেন, অম্ল মধুর সম্পর্ক, আমরা চুরি করি নাই বলে দেশ ছাড়ি না। জামায়াতের আমির এই যে বক্তব্য দিয়েছেন, তাহলে উনার কাছে আমার প্রশ্ন, উনার দলের ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, ব্লগার পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ডক্টর কনক সরওয়ার, অলিউল্লাহ নুমানরা কি চুরি চামারি করে দেশ ছেড়েছেন? জামায়াতে আমিরের মতো সিনিয়র নেতার মুখে এ ধরনের বাল্যখিল্য মন্তব্য আশা করি না। কথা হয় বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, অতীতে যেকোনো সময়ের তুলনায় জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক বর্তমানে অত্যন্ত ঘনিষ্ঠ এবং ভালো। রাজনীতির মাঠে দুই দলের নেতাদের বাদানুবাদ এবং বিভিন্ন ঘটনা একে অন্যকে দায় চাপানোর বিষয়ে শামসুজ্জামান দুদু বলেন, জামায়াত ইসলামী অনেক পুরনো দল, তার স্বাধীনতার বিরোধিতা করেছিল, আর যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, তার নেতৃত্বে বিএনপি গঠন হয়েছে। সুতরাং দল হিসেবে দুটি দলের নিজস্ব সাংগঠনিক চিন্তাভাবনা থাকবে, এটা স্বাভাবিক। কি বলছেন বিশ্লেষকরা? রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন বলেন, জামায়াত ইসলামীর স্বর্ণলতার মতো পরগাছা অন্য দলের উপর নির্ভর করে টিকে থাকে, আবার সুযোগ পেলে তাকেই ক্ষতিগ্রস্ত করে। রাজনৈতিক কৌশলের বিচারে এটাই স্বাভাবিক, কারণ সব দলই নিজের স্বার্থ বিবেচনা পক্ষ বদল করে কৌশল গ্রহণ করে। 1995 সালে বিএনপির ইমেজ খারাপ হলে আওয়ামী লীগের দিকে ঝুঁকে জামায়াত, আবার 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর তাদের সঙ্গে জোটে। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগের পর জামায়াত নতুন রাজনৈতিক দল এনসিপির উপর সওয়ার হয়েছে। তারা পিআর সিস্টেমে প্রহসনে নির্বাচন করে সরকার গঠন করতে চায়, কিন্তু বিএনপিকে ক্ষমতা দেখতে চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সম আলী রেজা বলেন, বিএনপি এবং জামায়াত বড় দুটি রাজনৈতিক দল হিসেবে বর্তমানে আবির্ভূত হয়েছে, তাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।